সুপ্রিয় দর্শক, আজকের পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের কয়েকটি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন ব্যক্তিত্বকে। প্রথমেই আমার ডান দিকে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, বিএনপি নেতা এবং আইনজীবী। এরপরই সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান আছেন, এবং সবশেষে আমার ডান দিকে আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনজনই আছেন আমাদের সাথে। দর্শক, এছাড়া আপনারা যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, তারা কিন্তু কোনো তথ্য, প্রশ্ন বা মন্তব্য থাকলে আপনি আমাদের স্ক্রলে যে দুটো নাম্বার আমরা দেখাচ্ছি সেখানে আপনি ফোন করে সংযুক্ত হতে পারেন। আমরা নিশ্চয়ই সেগুলোকে আলোচনায় নিয়ে আসতে চাইব। এই মুহূর্তে প্রথমে একটি আলোচিত খবর যেটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের যে খবর, সেটি নিয়ে আইনমন্ত্রীর একটি মন্তব্য যেটি উনি বলেছেন যেটি সঠিক নয়, যেটি গণমাধ্যমে এসেছে। বাট সেটির একটি ব্যাখ্যা উনি বলেছেন যে দেশটির সরকারের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা এটিকে যদি শুরু করতে চাই, পারভেজ আপনি যদি শুরু করেন, তারপরে অন্য কয়েকটি বিষয় আছে। ধন্যবাদ আপনাকে জামিল ভাই। গাজী টিভির দর্শক যারা দেশে প্রবাসে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছেন, যদি সত্যিকার অর্থে এটা যদি সত্যিকারের ভিত্তি থাকতো, তাহলে সত্যিকার অর্থে সবাই খুশি হতে পারতো যে একজন খুনি, প্রধানমন্ত্রীও দাবি করেছেন যে এরকম একজন খুনি কেন এত সভ্য দেশে থাকবে। তো স্বভাবতই যেহেতু উনি কোর্ট কর্তৃক তাকে অভিযুক্ত করা হয়েছে, শাস্তি পেয়েছেন, তো স্বভাবতই বাংলাদেশের জনগণ আশা করে যে তাকে কানাডা সরকার তো বহিষ্কার করে দিবেন বা তাকে কোর্টের মাধ্যমে তারা ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। কিন্তু প্রক্রিয়াটা যেহেতু এটা আইনগত প্রক্রিয়া, এবং আমাদের দেশে কিছু গণমাধ্যম যখন প্রধানমন্ত্রী কানাডা সফর করছিলেন তখন তারা এই নিউজটি ছাপেন, এবং এই ছাপার পরিপ্রেক্ষিতে অনেক মন্ত্রী বাহাদুররাও সেটার রিয়াকশনও দিয়ে দেন। আওয়ামী লীগের অনেকেই বলতে শোনা যায়, এবং টকশোতেও অনেকে এটা নিয়ে আলোচনা করেছে যে অলরেডি এটা খুব একটা ভালো হয়েছে, এটা সেটা। কিন্তু আমরা আজকে আবার শুনতে পেলাম যে আইনমন্ত্রী বলেছে যে এরকম কোনো আলোচনা এখনো ম্যাচিউর অবস্থায় যায়নি, যেটা দিয়ে বলা যেতে পারে যে কানাডা সেটা অ্যাকসেপ্ট করেছে, বাংলাদেশ সেটা গ্রহণ করেছে। তো আমি মনে করি যে এখানে দায়িত্বশীলতার একটা প্রশ্ন আসে, এটা স্পর্শকাতর একটা ইস্যু। এটা কারা এরকম একটা মিথ্যা খবর কেন ছাপালো, আর এটা কোত্থেকে উদ্ভব হলো, কেমন করে হলো, সেটাও একটা জানার দরকার আছে। এখানে নাইম ভাই আছেন, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন যে দায়িত্বশীলতার জায়গাটা আর কতটুকু দায়িত্বশীল হলে আমরা তাদের কাছে সেই দায়িত্বশীলতা খুঁজে পাবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম সংবাদ যারা প্রকাশ করেছে আগে ইতিপূর্বে, এবং আমাদেরকে যারা আশাহত করলো এতদিন পরে, এই দুই জায়গার এই পার্থক্য জায়গাটা কিন্তু খুঁজে বের করা উচিত। বরং আমরা যদি প্রথম সংবাদটা পেতে পারতাম খুশি হয়ে থাকতাম, কিন্তু প্রথম সংবাদটা যদি আরো পরে পাই তাও খুশি হতে পারতাম, অথেন্টিক একটা নিউজ হলে। কিন্তু জনগণকে বিভ্রান্তকর অবস্থায় রাখা এবং আইনমন্ত্রীকে সেটা ক্লারিফাই করতে হলো অনেকদিন পরে, এর মাঝখানে আমরা কোনোভাবে জানতে পারলাম না যে কিবা কেন এটা হলো বা কেন হয়েছে বা আসল তথ্যটা কি। সো আমি মনে করি যে গণমাধ্যমের এখানে বড় একটা দায়িত্বশীলতার জায়গা আছে, সেটা অবশ্যই তৈরি হবে। আর পাশাপাশি আমরা মনে করি যে যেহেতু এটা আইনগত বিষয়, আবেগতাড়িত না হয়ে আইনগতভাবে মন্ত্রীরা যারা সরকার দায়িত্বশীল যারা এই ব্যাপারে রিয়াকশন দিয়েছেন তারা এখন কি বলবেন, তাদেরও একটা মুখ রক্ষার ব্যাপার আছে। সো আমি মনে করি যে এটা যারা করেছেন তারা অবশ্যই একটা খুবই এমন কাজই করেছেন যেটা অগ্রহণযোগ্য আমি মনে করি। যাই হোক, আমরা নিশ্চয়ই আরো শুনতে পারবো এটাকে নিয়ে। আমিন ভাই, আপনার অবজারভেশন কি এই ক্ষেত্রে? আপনি নিশ্চয়ই ফলো করেছেন নিউজটা। জামিল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভির দর্শক দেশে এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে সালাম জানিয়ে আমার কথা শুরু করতে চাই যে এটা আসলে খুবই দুঃখজনক যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই ধরনের একটি, আমি এটাকে দায়িত্ব জ্ঞানহীনই বলবো আর কি, একটি সংবাদ পরিবেশন করেছিল, যেটা পারভেজ ভাইয়ের ভাষায় মানুষকে প্রথম আশাবাদী করেছিল। যেহেতু যে কোনো বিবেকবোধ সম্পন্ন মানুষ চাইবে যে বঙ্গবন্ধু হত্যার বা যে কোনো একটা খুনের বিচার হোক, কারণ বিচারহীনতার সংস্কৃতি একটা দেশকে কখনো আগাতে দেয় না। সে এবং দীর্ঘদিন বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান ছিল। এই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা 96 সালে প্রথম ক্ষমতায় এসে ইন্ডেমনিটি আইন বাতিল করে এই বঙ্গবন্ধুর খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন, এবং এরপরে আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসছে, দুর্ভাগ্যজনকভাবে তখন বিচার প্রক্রিয়া বন্ধ ছিল, টোটাল বিচার প্রক্রিয়াটাই বন্ধ ছিল। এবং এরপরে আবার 2008 সালে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই বিচার প্রক্রিয়া শুরু হয়, এবং বিচার প্রক্রিয়াটা অত্যন্ত সাফল্যের সাথে সমাপ্ত করা হয়। এর মাধ্যমে খুনি নূর চৌধুরীর ফাঁসির আদেশ হয়েছিল। তো আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছিলাম যে যেহেতু আমরা জানি ইউরোপ, আমেরিকা বা কানাডা একটা সভ্য দেশের, উন্নত দেশের মধ্যে একটা আরও উপরের দিকে দেশগুলোর অবস্থান, এখানে একজন শুধু সাধারণ খুনি নন, একটি জাতির পিতার খুনি
একটি রাষ্ট্রের স্থপতির খুনিরা আশ্রয় পাবে, তাও আবার মানবতার দোহাই দিয়ে, হ্যাঁ, মানবিকতার দোহাই দিয়ে, এটা কিন্তু আমরা আশা করিনি। এবং এইবার আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকালীন সময়ে বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়েরো ট্রুডো, যিনি ওই সময়ে বাংলাদেশকে অবারিতভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, সমর্থন জানিয়েছিলেন, তার সম্মানার্থে এবার তাকে সম্মাননা প্রদান করেছেন। হ্যাঁ, এবং পরবর্তীতে কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যে আলোচনা হয়েছে আমরা পত্রিকায় দেখলাম এবং টেলিভিশনে আমরা প্রত্যক্ষ করলাম যে উনি খুব মাননীয় প্রধানমন্ত্রীকে আশাবাদ শুনিয়েছেন যে তারা কি করে বলেছেন যে আলোচনা হতে পারে এই বিষয়ে, কি করে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান সুরাহা করা যায় সেই বিষয় নিয়ে ওরা আলোচনা করবেন, এবং এটা আমরা এতে খুব আশাবাদী হয়েছিলাম। কিন্তু এই আশাবাদের জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম তার পরের দিনই বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় একটা নিউজ ছাপা হলো যে নূর চৌধুরীর আশ্রয় প্রার্থনা করে যে আবেদন করেছিলেন সেটা নাকচ করে দিয়েছে কানাডা সরকার, এবং একই সাথে বলা হয়েছে যে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে স্বাভাবিকভাবে এই সংবাদটি যখন আইনমন্ত্রী আমাদেরকে জানালেন, আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারলাম যে মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সংবাদ ঠিক নয়, তখন অবশ্যই এখানে আমাদের আশাহত হওয়ার মতো প্রচুর কারণ দৃশ্যমান। বাট আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মুক্তিযুদ্ধে তার কানাডার জনগণ এবং কানাডার তৎকালীন সরকারের সহায়তার জন্য সমর্থন, অকুণ্ঠ সমর্থনের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করেছেন, সবকিছু বিবেচনা নিয়ে যে মানবতার দোহাই দিয়ে ওখানে একজন খুনিকে আশ্রয় দেওয়া হয়েছে, ঠিক সেই মানবতাকে রক্ষা করার জন্য সেই খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার মতো একটা এবং এর পাশাপাশি আলোচনা তারা করবে। আপনি খেয়াল করেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে আরেকটা বিষয় ছিল যে জনগণ যাতে সম্পৃক্ত হয়, সচেতন হয়, তারাও যাতে এই বিষয়টা দাবি তুলে এগিয়ে আসে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে সাথে এটাও আহ্বান জানিয়েছিলেন যে জনগণ যেন এইভাবে একজন খুনিকে আশ্রয় দেওয়ার বিপক্ষে তাদের ভয়েস জনমত গঠন করে, সেজন্য তিনি আবেদন করেছেন। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। নাইম ভাই, আপনি এটা ফলো করেছেন, আমি জানি নিউজটা, আপনার মন্তব্য এই ক্ষেত্রে বা অবজারভেশন? হ্যাঁ, প্রথমত আমাদের ফ্রম দি মিডিয়া সাইড এটা তো আমাদের একটা মানে ত্রুটি ছিল। এখন যেমন আমাদের পত্রিকা তো এটা ছাপা হয়েছে, ছাপা হওয়ার পর আমরা কিন্তু আমাদের কানাডায় একজন খুব ভাইব্রান্ট প্রতিনিধি আছে, আমরা তাকে দিয়ে রিকনফার্ম করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা রিকনফার্ম করতে পারি নাই। ওই রিকনফার্ম করতে পারি নাইটাই চলছিল যে যেহেতু এরকম একটা অর্ডার হইলে বিদেশে যেটা হয় এটা অনলাইনে অ্যাভেলেবল থাকে, আপনি ওই কোর্টে ঢুকলে আমরা ওরকম পাচ্ছিলাম। তো তখন আমরা ভাবছিলাম যে ভুলটা বোধহয় এইরকম যে কোনো একটা অথরিটি বলেছে ইট মে নট বি এ কোর্ট। এখন যতক্ষণ আরো অন্যান্য অপশনগুলি খোঁজাখুঁজি করছিলাম ইন দি মিন টাইম, কিন্তু এটা যে কোনো কোর্ট অর্ডার ছিল না, এটা আমাদের কনফার্মেশন হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা আশা করছিলাম যে এটা মানে কোনো একটা হয়তো আধা কোর্ট জাতীয় কিছু কোথাও অনেক সময় হয় না যে নানান রকম হয়। তারপরে আমরা এটাও আলোচনা করেছিলাম যে এটা হয়তো কোর্ট অর্ডার না, এটা হয়তো একটা অবজারভেশন, অবজারভেশনটাই বাইরে হয়তো মানে এটা কোর্টে অনেক সময় বিচারকরা নানান রকম কথাবার্তা বলে, এই তাদের যে আলাপচারিতাটা বাইরে কেউ যদি প্রকাশ করে থাকে যেটা অর্ডার নয়, ওখান থেকে বহিষ্কার হতে পারে, বহিষ্কার হয়ে যেতে পারে, জিনিসটা বহিষ্কার হয়ে যাবে এরকম করে চলে আসতে পারে। আমাদের এখানে আমাদের সাংবাদিকতায় ত্রুটি আছে। এখন আমি আমার এটা বলতে চাই, নট টু ডিফেন্ড, আমি প্রথমেই আমি সরি এজ এ পার্ট অফ দি মিডিয়া যে আমরা এই মিস্টেকটা করি, কারণ এটার সাথে আমাদের ইমোশন, বাংলাদেশের অনেক রাজনৈতিক মানে জড়িত। কিন্তু মিডিয়ার এই মিস্টেক গুলি কিন্তু গ্লোবালি হয়, এটা শুধু বাংলাদেশের মিডিয়ার হয় তা না, পৃথিবীর যে কোনো মিডিয়াতেই এই মিস্টেক করে, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। তবে আমি যেহেতু মিডিয়া তো পরিচালনা করে মানুষ, একটা জিনিস হলো যে ভুলটা ধরা পড়লে, ভুলটা দ্রুততম সময়ে জানানো হলে আমি দাবি করি যে মিডিয়াকে মাফ করে দেওয়া উচিত। এটা যদি ইন্টেনশনাল না হয়, রিজয়েন্ডার দিয়ে সংশোধনী দিয়ে সঙ্গে সঙ্গে যদি এটা কারেক্টেড রিপোর্টটা দিয়ে দেওয়া হয়, কারণ মানুষকে ন্যূনতম সময়ে, দ্রুততম সময়ে কারেক্ট করে দেওয়াটা মিডিয়া করলে, তাহলে আমি এটাকে অতটা অপরাধ হিসেবে দেখবো না। এটা এমনও কি হতে পারে যে যেহেতু প্রতিদিনের খবর বের করা একটা দৈনিক পত্রিকার চ্যালেঞ্জও থাকে, সময়েরও খুব স্বল্পতা থাকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে। সে তো বটেই, সময়ের না তো, এটা তো ডিস্টেন্সের ব্যাপার। এখন কানাডার একটা কোর্টে বাংলাদেশ থেকে বসে তো এটা চাইলেই সমস্ত কিছু জানা যাচ্ছে না। আবার বাংলাদেশেও অনেক জিনিস কানাডা থেকে জানা যায়,
কিন্তু বাংলাদেশ থেকে তেমন অনেক কিছু ক্লিয়ার হয় না। আমরা আমরা অনেক সময় চেষ্টা করি তো, জি। মানে ক্লিয়ারলি বলা হয় না। সেটাই। আমেরিকান মানে ওয়েস্টার্ন সোসাইটিতে কিছু যে ভালো দিক আছে, এর মধ্যে হলো যে কিছু ট্রান্সপারেন্সির জিনিস ওয়েল এস্টাবলিশড। জি। আমরা হলো ট্রান্সপারেন্সির যুগে মাত্র ঢুকছি। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয়েছে, সেটাই। আমরা এখন দাবি করতে পারি, অনেক ক্ষেত্রে পাই, আবার অনেক অনেক ক্ষেত্রে পাই না এখনো। ধীরে ধীরে এগুলো ডেভেলপ করবে। এগুলো নিশ্চয়ই আমরা ভালো হতো যদি এই কারেকশনটা যদি আমরা মিডিয়া থেকে পেতাম। না, মিডিয়াতে তো আসবে। কিছু কিছু মিডিয়া রিজয়েন্ডার দিয়েছে এটা মিডিয়ার মানে আইনমন্ত্রীর বলা হচ্ছে মিডিয়া বললে ভালো হতো। আমি বলছি আইনমন্ত্রী যখন ক্লারিফাই করেছেন তারা নিশ্চয়ই আমরা media থেকে সেটিও এটা এক্সপেক্ট হতো, করবো। একজন তাহলে দর্শক সুন্দর হতো। অপেক্ষা করছেন, বেশ কিছুক্ষণ থেকে প্রশ্ন রাখতে চাইছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি টুটুল যশোর থেকে বলছিলাম। জি জি। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আপনাদের যে গণমাধ্যমগুলা এগুলা এমন একটা নিউজ প্রচার করবে যেটা আমাদের জনগণগুলো উচ্ছৃঙ্খল হবে না, কিন্তু যে নিউজটা আমাদের প্রচার করছে এতে জনগণের মনে কি সৃষ্টি হচ্ছে সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন। কিন্তু আমাদের গণমাধ্যমে তো এটা উচিত ছিল যে আমাদের ওই নিউজটা না দিয়ে এমন একটা নিউজ প্রচার করা যে না, তারা আমাদের আশ্বস্ত করছে বা তারা আমাদের ওই যুদ্ধ পরিস্থিতিদের ধরে দিতে সাহায্য করছে, এমন যাতে জনগণ খুশি হয়, আচ্ছা। জনগণের মনে ত্রাস সৃষ্টি না হয়। এবং যারা এগুলো জনগণকে খুশি করবার কোনো নিউজ দিতে পারতো কিনা। আচ্ছা, ধন্যবাদ। আপনি আলোচনাটি দেখুন। আমরা যেটি কথা বলছিলাম নাইম ভাই, সেটি যে একই প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা এই বিষয়টি যেহেতু আজকেই প্রতিবাদ আসলো আইনমন্ত্রী, আমরা যেটা পারভেজ ভাই বলছেন আগামীকালকে গণমাধ্যমগুলোর কি রিয়াকশন, রিজয়েন্ডার, সেগুলো আমরা দেখব। আমরা একটু একটা প্রসঙ্গে যেতে চাই, নিশ্চয়ই আরো যদি কিছু ইস্যু থাকে, বিশেষ করে আজকের আরেকটি ব্যাপকভাবে আলোচিত বিষয় রামপাল প্রকল্প, যেটি আমিন ভাই আপনারা অন্য নাইম ভাই জানেন যে ইউনেস্কো সরাসরি এটির বাতিল চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে। সরকারও সেটি গুরুত্বের সাথে দেখছে, এটিকে একেবারে উড়িয়ে দিচ্ছে তা না, সেটির জবাব দেওয়া হবে বলে সরকার বলছে। কে শুরু করবেন? আমিন ভাই। আসলে দেখুন, রামপাল বিষয় নিয়ে এটা এখন বাংলাদেশে একটা হট ইস্যু। হ্যাঁ, এবং রামপাল ইস্যু নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। রামপাল ইস্যুতে দীর্ঘদিন কোনো রাজনৈতিক আলাপ আলোচনা কমই ছিল। মূলত এটা নিয়ে প্রথমেই তেল গ্যাস রক্ষা কমিটি আন্দোলনটা শুরু করেছিল। এর মধ্যে আমরা হঠাৎ করে দেখলাম যে বিএনপির চেয়ারপারসন রামপাল ইস্যু নিয়ে একটি কড়া সাংবাদিক সম্মেলন করেছিলেন। তারপরের দিনে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আরেকটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তো এখানে রামপাল নিয়ে কথা বলার মতো আমি মনে করি যে স্পেশালাইজড বা ওইরকম পাণ্ডিত্য আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা যেটা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাংবাদিক সম্মেলনে প্রত্যেকটা বিষয়কে যুক্তির মাধ্যমে এবং বাস্তবতা দিয়ে খণ্ডন করেছেন, এরপরে রামপাল ইস্যু নিয়ে কোনো সন্দেহ বা এটা নিয়ে কোনো কনফিউশন মানুষের মনে থাকা উচিত বলে আমি মনে করি না। যেমন মাননীয় প্রধানমন্ত্রী ওখানে খুব একটি চমৎকার একটি উদাহরণ দিয়েছেন যে উনি বিশ্বের বিভিন্ন দেশের যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি যেমন ছবির মাধ্যমে দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশে কিন্তু অন্য দেশের কিছু উদাহরণ আমাদের দেশের কথা বলছি, বাংলাদেশে কিন্তু এটাই প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র নয়। বড় পুকুরে তো একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আমি যেটা বলছি অন্য দেশের কিছু উদাহরণ সামনে এনেছে। এবং বড় পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আমরা দেখলাম, ওদিন নাইম ভাই সাংবাদিক সম্মেলনে ছিলেন, যে আমরা দেখলাম যে ওখানে প্রচুর সবুজের সমারোহ, ওখানে ধান হচ্ছে, তারপর আপনার গম হচ্ছে, ওখানে গাছের মধ্যে আম কাঁঠাল সবই ধরতেছে। ওখানে কোনো ধরনের যেভাবে রামপাল ইস্যু নিয়ে বলা হচ্ছে যে ওখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলেই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, বিষয়টা কিন্তু তেমন আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। আরেকটি বিষয় যেটা আমার কাছে মানে আমার মাথায় ঢুকে না, সেটি হচ্ছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন। এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো কারণে মানে কিছু নেগেটিভ কিছু আসে, আমার তো মনে হয় ক্ষমতাসীন সরকার বা এই সরকার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। তো আমাদের সরকার জেনেও এটা সরকার করবে কিনা সেটা বলছেন। আমরা কি এইটুকু বুঝবো না যে এমন কোন কাজকে আমরা করব যে কাজ করলে জনগণ আমাদের বিরুদ্ধে খেপে যাবে এবং আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আমাদের সন্দেহ হবে। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি যে রামপাল হ্যাঁ, ইউনেস্কো তাদের উদ্বেগ প্রকাশ করেছে, এটা আমি আজকে টেলিভিশনে দেখেছি, এবং এই প্রশ্ন তাদের উদ্বেগের ব্যাপারে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর বক্তব্য আমি টেলিভিশনে দেখেছি, উনি এবং খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা তাদেরকে এটা জবাব দিব। আমি আশা করব যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনেস্কোর উদ্বেগও আমি একেবারে উপেক্ষা করছি না, ওরা উদ্বেগ প্রকাশ করতেই পারে,
পাশাপাশি আমি মনে করি যে তারা যদি আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রপার জবাব পায়, তারা সেটা তুষ্ট হবে এবং এখান থেকে হয়তো তারা আমাদের সরকারের এখানে বিদ্যুৎ কেন্দ্র করার যৌক্তিকতা উপলব্ধি করতে পারবে বলে মনে করি। না ভাই, আপনি সেই সংবাদ সম্মেলনে ছিলেন, আমি জানি, আমরা দেখেছি আপনাকে বিভিন্ন ওই গণমাধ্যমে। তারপরেও ওই ঘটনার পরেও ইউনেস্কো কতগুলো বিষয়ে তাদের জবাব দিয়ে এটা বাতিল চাচ্ছে, এমন না যে তারা উদ্বেগ প্রকাশ করেছে, একেবারে সরাসরি গণমাধ্যমে এটি আমরা দেখতে পাচ্ছি এখন। আমি একটু রাজনীতির বাইরে একটা কথা বলি। জিনিসটা হচ্ছে কয়লা ভিত্তিক প্রকল্প হলে এর কিছু ক্ষতিকর প্রভাব থাকবেই, কিন্তু এই ক্ষতিকর প্রভাব আজকে থেকে 20 বছর আগের একটা কয়লা ভিত্তিক প্রকল্পে ক্ষতির যে মাত্রা, এখন কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে এটা অনেক নিয়ন্ত্রণে রাখা যায়। তারপরেও আমি এই কথাটা এটাকে সমর্থন করার জন্য বলছি না, কিন্তু আমাদেরকে আবার দেখতে হবে যে আমরা রিলেটিভলি কম কস্টে কিভাবে বিদ্যুৎটা পেতে পারি। আচ্ছা, আমাদের এখানে জলবিদ্যুতের সুবিধা নাই, আমরা যাব কোথায়? গ্যাসের সংকট, হ্যাঁ, গ্যাসেরও আমার সীমাবদ্ধতা আছে। তো এখন আমরা যাব কোথায়? আমরা যে লো কস্টে বিদ্যুৎটা দিব, কোত্থেকে দিব? এখন পৃথিবীতে এই যে ধরেন ইউনেস্কো লিড করে কারা? পশ্চিমা শক্তি। এখন পশ্চিমা শক্তি কিন্তু তাদের একটা উন্নয়নের স্তর, পরিবেশকে সম্পূর্ণ জেনে বুঝে শুনে নষ্ট করে করে তাদের উন্নয়নটা করে নিয়েছে একটা স্তর পর্যন্ত। এখন করে এই ওদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারা এখন আমাদের উন্নয়নের পথে ওই প্রতিবন্ধকতাগুলি আবার চাপায় দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের উন্নয়নের ওই স্তরে নাই। তো বাংলাদেশে যারা বিরোধিতা করে, আমি সকলের কথা বলছি না, একটা বড় অংশ আছে, তাদের ফান্ডিং এর সোর্স গুলো যদি দেখবেন যে ওই পশ্চিমা শক্তি, সেগুলোর সাথে কানেক্ট, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। এই ইউনেস্কো বা কোনো একটা ব্যাংক প্রত্যাহার করে নেওয়া, তো এইগুলি কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে আমরা কখনো কখনো কিছু ক্ষতি আমরা জানবো, কিন্তু এই ক্ষতিটা কিন্তু এরকম না যে এটা হওয়ার পরের দিনই ওখানে গাছগুলি মরে যাবে। ব্যাপারটা কিন্তু এত দ্রুত না, এটা একটা লঙ্গার টার্ম ইম্প্যাক্ট। এটা আমাদের সামগ্রিক এনভায়রনমেন্টের ইম্প্যাক্টের উপর, কিন্তু আমরা তো এগুলোর থেকে রক্ষা পাচ্ছি না। পশ্চিমারা অলরেডি পরিবেশের দূষণ এমন করেছে যে সেটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তাদের ওই দূষণটা সংশোধন করার জন্য আমাদেরকে আর নতুন করে দূষণ তৈরি করতে দিচ্ছে না, অথচ আমাদের কিন্তু অগ্রযাত্রাটা ব্যাহত হয়ে যাচ্ছে, কারণ আমরা তো উন্নয়নের ওই স্তরে না। তারপরে কিন্তু এটা কনফিউশন তৈরি করে যখন এটা ইন্ডিয়া ইনভলভ, এটা পলিটিক্যাল সেন্সিটিভিটি এসে পড়ে, সেই ক্ষেত্রে পলিটিক্যাল দিকটা আসে। দুটো কারণে আসে, এক, এটাতে ইন্ডিয়া, দুই, এটা ইন্ডিয়ান আইনে এটা করা সম্ভব না, কারণ ইন্ডিয়াতে সুস্পষ্ট আইন আছে। এখন ইন্ডিয়ার আইনে ইন্ডিয়ার ভূমির ভিতরে করা যাবে না, বাউন্ডারির ভিতরে, এটা কিন্তু বাংলাদেশে করতে বা ভুটানে করতে তাদের কোনো আইনি সমস্যা নাই। সুতরাং তারা হয়তো এই অ্যাডভান্টেজের জন্য বাংলাদেশে করছে, এইগুলিও কিছু সেনসিটিভিটিতে হয়তো ভূমিকা রাখছে। আমরা আলোচনায় আবার ফিরতে চাই, পারভেজ ভাই আপনার কাছে ফিরবো, একটা বিরতি নিতে চাই, ছোট করে আবার ফিরে আসছি আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন আজকের সংবাদ সংলাপে। আমরা আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। বিরতির পরে আমরা রামপাল প্রকল্প নিয়ে কথা বলছিলাম। পারভেজ ভাই, আপনি জানেন যে এটির বর্তমান যে কথাটি আমরা আলোচনা শুরু করেছি, তার সাথে যেটি পলিটিক্যাল যে বিষয়টি যোগ হয়েছে, যে বিএনপির পক্ষ থেকে এটিকে সংবাদ সম্মেলন করে কিন্তু একটা রিয়াকশন প্রকাশ করা হয়েছে, যেটি নিয়ে সরকারের রিয়াকশন আমরা দেখতে পেয়েছি। তারপর পরে ইউনেস্কোর বাতিল চাওয়া, তো আপনি এই দুটোকে না, আমি কোনো যোগসূত্র মিলাবো না যে বিএনপি চাওয়ার পর পরে ইউনেস্কো চেয়েছে। আমরা প্রত্যেকে যার যার মতো করে বলার চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউনেস্কো যখন এটা উদ্বেগ প্রকাশ করেনি, তারা এটা বাতিল চেয়েছে। এই জায়গাটাতে আসলে আমি একটুখানি খুব কনসার্ন যে তারা তো উদ্বেগ প্রকাশ করতে পারতো, তারা অন্যভাবে আবেদনও করতে পারতো। সেই জায়গায় তারা পার্টিকুলারলি একেবারে খুব স্পেসিফাইড করে সব জানিয়ে দিয়েছে কি কি ইস্যুতে, যেমন ওরা বায়ু দূষণের কথা বলেছে, পানি দূষণের কথা বলেছে, পুঞ্জীভূত দূষণের কথা বলেছে, জাহাজের যে যাওয়ার সিস্টেম ওটাও নিয়ে কথা বলেছে। তো সবগুলিকে ওরা কিন্তু স্পেসিফাই করেছে, এখানে কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যুস নেই। ইউনেস্কো হয়তো বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য হয়তো অনেক পলিটিক্স থাকতে পারে, বাট ওরা যে পার্টিকুলার পয়েন্টগুলিকে তুলে ধরেছে। এখন আমিন ভাই বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা বলেছেন, এরপরে আর থাকার সুযোগ নেই, কিন্তু আমরা যদি ওই জায়গাটা থাকতে পারতাম তাহলে হয়তো খুশি হতে পারতাম যে আমরা একটা বড় প্রজেক্ট পাচ্ছি।
কিন্তু ইউনেস্কো এই দাবির পরে তখন আমাদের মনে সন্দেহ হয় যে সরকার বোধহয় যা বলেছে তা কি আদৌ সব সত্যি কিনা। কারণ এখন এই নাইম ভাই বলেছেন যে ভারত ঠেকাতে হয়তো অনেক ধরনের কথা উঠছে। ভারতের আইনে এটা খুব সুন্দর করে ক্লারিফাই করেছেন, ভারতের আইনে যেটা জাস্টিফাইবেল না, কিন্তু বাংলাদেশের বা ভুটান বা পার্শ্ববর্তী নেপাল বা অন্য কোনো দেশে যদি হয় সেটা নিয়ে ভারতের আইনে কোনোটা জুডিশনের মধ্যে পড়ে না, সো দে ক্যান কাভার ইট আপ। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে পানিটা, যে আওয়াজটা, যে শব্দটা, যে এনভায়রনমেন্টটা আমার জন্য প্রযোজ্য হচ্ছে না, আমি যেটাকে অ্যাবজর্ব করতে পারবো না, যেটাকে আমি আমার মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো না, সেটা কিন্তু আমি একটা নাইবারিং কান্ট্রিতে আমি কিন্তু সেটা করার জন্য এনকারেজ করছি এবং গভর্নমেন্টের সঙ্গে অলরেডি এগ্রিমেন্ট করে সে চলে যাচ্ছে। এখন বলতে পারেন যে এটা তো ওয়ান সোর্স অফ বিজনেস, কিন্তু যখন আপনি সুন্দরবনকে চুজ করবেন বিজনেসের জন্য তখন কিন্তু ইমোশন চলে আসে, সেখানে বিজনেসের অনেক সীমাবদ্ধ চলে আসে, সেখানে ওই যা লাইম ভাই যেটা বললেন যে এটা আমরা অনেকভাবে তখন দেখতে আমাদের হয়। কারণ বাংলাদেশের সুন্দরবন তো পথে ঘাটে মাঠে বিভিন্ন জেলায় না, এমনিতেই আমাদের বনভূমির পরিমাণ খুবই কম, বলা হয় 16% আছে, 24% থাকার কথা, তার মধ্যে সেটা 6-7-5% যে ঠিক আছে আলটিমেটলি। এছাড়াও তো প্রতি বছরই বাইন বাজার করতে হয়, আলটিমেটলি কিন্তু সব চুরি ডাকাতি হচ্ছে, কিন্তু ওখানে বন বিভাগে উজাড় হচ্ছে, ক্ষতি হচ্ছে, এই রামপাল না হলেও কিন্তু ক্ষতি হতে থাকবে, বাড়বে না কিন্তু কমবে বরং। তারপরেও একটা হচ্ছে যে গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এই সমস্ত অনাচারগুলিকে বন্ধ করা, সেখানে গভর্নমেন্ট যদি তাদের সঙ্গে লিগেলি বৈধভাবে চুরি ডাকাতি শুরু করে দেয়, মানে কথাটা শুনতে খারাপ লাগছে, জিনিসটা কিন্তু খুব দৃষ্টিকটুর পর্যায়ে পড়ে যায়। আর আমার কথা হচ্ছে রামপালের ব্যাপারে ইউনেস্কোর এই দাবিটি দেওয়ার পরে এখন এটা কিন্তু তারা বলেছে যে আমরা তারা এটা যে হেরিটেজের যে জায়গাটার মধ্যে আছে এটা কিন্তু থাকতে পারবে না, তারা বরং এই নভেম্বরে একটা মিটিং আছে, সেখানে তারা এটাকে তারা আওতা বহির্ভূত করে দিবে। আমাদের এই সরকার মনে আছে তারা ক্ষমতায় আসার পরে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচ করে ভোট দিয়ে আমরা প্রত্যেকে ক্যাম্পেইন করে এটাকে হেরিটেজের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে সেই গভর্নমেন্টের হাতেই সুন্দরবন অনিরাপদ হয়ে যাবে, এটা ভাবতে কষ্ট হয় আমাদের, আমাদের ইমোশনটা তখন কষ্ট হয় যে কেন এই ধরনের নিতে হবে। আর অব্লিগেশনটা কোথায়? অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে একদম স্পেসিফাই করে উনি সাংবাদিক সম্মেলন একদম অন এয়ারে বলেছেন যে এখানে অনেক ধরনের ঝামেলাও আছে, সমস্যা হবে, সুন্দরবনে ক্ষতি হবে, বা তারপর আমাদের করতে হবে। তো এখন আমাদের জানতে ইচ্ছে করে এই তারপরে জায়গাটা কেন না, কিন্তু যদি ব্যাপারটা আমি একটু যদি এভাবে দেখি যে মিনিমাম ক্ষতির পরেও যদি বড় বেনিফিট চিন্তা করা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে রামপাল বাতিল করার যে কথাটা বলা হচ্ছে এখানে, আমার কথাটি হচ্ছে যে শুধুমাত্র রামপালকে কেন চুজ করতে হয়। হ্যাঁ, যারা হয়তো এই ব্যাপারে এক্সপার্ট তারা হয়তো ভালো বলতে পারবেন, আমি হয়তো জানি না। আমার কথা হচ্ছে সুন্দরবন ছাড়া কি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার বাংলাদেশের কোনো সুযোগ আছে কিনা, সেটা খতিয়ে দেখা যায় কিনা, সেটা রিভিউ করা যায় কিনা। সুন্দর যেটা যে কোনোভাবে যদি মিটিগেট করা যায়, কোনোভাবে যদি মনে করা যায় যে না আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করবো, এটা খুব কেউ কিন্তু এটা নিয়ে আপত্তি করেনি, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু আপত্তি না, জায়গাটা নিয়ে সবার একটা ইমোশন দাঁড়িয়ে গেছে। তো জায়গাটা কি কোনোভাবে কি আমরা ছাড় দিয়ে, বাংলাদেশে তো 56,000 বর্গমাইল জায়গা আছে, তো এই কিলোমিটারের মধ্যে শুধুমাত্র ওই রামপাল সুন্দরবন ওই জায়গাটাকে কোনোভাবে, যেটা ইউনেস্কোর প্রপোজালের মধ্যেও আসছে, যে এটাকে স্কিপ করা যায় কিনা, এটা আমার কথা। যদি করা যায় আমি নিজে সে প্রজেক্টের পক্ষে নামবো। এটা এভরিওয়ান, আমি মনে করি বাংলাদেশের জনগণ বিদ্যুৎ চায় না এই জায়গা কোথাও নাই, কারণ যেখানে আমরা 14 টাকা 60 টাকা 14 টাকা 15 টাকা দিয়ে বিদ্যুৎ কিনছি, এই যে কি বলে এটাকে কি বিদ্যুৎ জানি আমরা এখন কিনছি, এখন নামও তো মনে থাকে না। এবং সাম্প্রতিক কয়েকদিনে কিন্তু কিছুটা লোডশেডিং এ মানুষ কিছুটা বুঝতেও পারছে যে আমাদের আরো প্রয়োজন। না, এখানে দুই রকমের কথা, আমি জানি না, ইট কুড বি রাইট, ইট কুড বি রং, আমি ভিকটিম না পার্সোনালি, বাট এবার একটা লম্বা ছুটির কারণে বড় সংখ্যক মানুষ কিন্তু গ্রামে গিয়েছে ঈদ করতে। আচ্ছা, আমি সে প্রসঙ্গে যাব না। আমার যে জায়গাটি সেখানে আমি শুনেছি যে এবার ঈদ করতে যেতে যারা গিয়েছেন তারা প্রত্যেকে কমপ্লেইন করেছেন নো বিদ্যুৎ। যেখানে আমরা শুনছি হাতিরঝিলে কারেন্ট জ্বালায় লাইট মাইট দিয়া অনেক রকম মানে লাইট বন্ধ করে জ্বালায়, আমরাও যারা কাছাকাছি থাকি আমরাও খুব খুশি, কিন্তু গ্রামে যারা গিয়েছে তারা বলছে ভাই এই ছটা মোটা তো আমাদের দিকে আসে না। এই জায়গাটিতে আমার মনে হয় আলাপ করবো হওয়া উচিত, এত হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্রামের কোথাও কেউ পাচ্ছে যাচ্ছে না। এটা যদি এমন হতে পারে কিশোরগঞ্জ হতে পারে, সেটা এক কথা হতে পারে, গোপালগঞ্জ হলে একটা জেলা হতে পারে, বাট সারা দেশে যদি মানুষজন বলে যে আমরা কেউ পাচ্ছি না, হাজার হাজার মেগাওয়াট চাই একটা। ধন্যবাদ, আমি আবারও ফিরবো আলোচনা। একটা প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার মোহাম্মদ আবুল হাসান, গোলাইগাঁও থেকে। বলুন। রামপাল বিদ্যুৎ নিয়ে আমার প্রশ্ন। রামপাল বিদ্যুৎ আমাদের জন্য কতটুকু ক্ষতিকর? কতটুকু ক্ষতিকর? আচ্ছা,
আমরা একটু আলোচনায় ফিরে আছি আমি আচ্ছা জি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনার কি প্রশ্ন আছে আর না না, এটুকু না, ছিল ওটা উনি শেষ করে দিয়েছেন বোধহয়। কতটুকু ক্ষতিকর আচ্ছা ঠিক আছে হ্যাঁ, আমি যেটা শেষ করে মানে র্যাপিং করতে চাচ্ছি, জি। আসলে আমার প্রশ্নটি হচ্ছে আমরা এখানে যারা আমরা এখানে আছি, বিদ্যুৎ দেশে উৎপাদিত হোক, যদি কস্ট একটু বাড়েও তারপরে কিন্তু মানুষ সহনীয় মাত্রায় নেয়। আচ্ছা। বিদ্যুতের বিকল্প তো কিছু নেই পৃথিবীতে এখন পর্যন্ত। আপনি সভ্যতার কথা বলবেন, এগিয়ে যাওয়ার কথা বলবেন, বিদ্যুৎ থাকবে না তো হবে না। So, বিদ্যুতের উৎপাদন নিয়ে কোনো কথা নেই। আপনি যে এই যে কুইক রেন্টাল করেছেন, কত টাকা খরচ করছেন, অনেক রকমের কথা এখানে হতে পারে, কিন্তু তারপর আমি মনে করি যে বিদ্যুৎ যদি থাকে জনগণ সেটাকে সহনীয় পর্যায়ে নেয়। Exactly. কিন্তু প্রশ্নটি হচ্ছে যখন বিদ্যুৎ থাকছে না, কুইক রেন্টালের নামে চুরি থাকবে, যখন বিদ্যুৎ হবে না আপনি রামপালের যৌক্তিকতা বোঝানোর জন্য ওটা বন্ধ করবেন, যখন বিদ্যুতের উৎপাদনের জন্য আপনি 10,000 রামপালের মেগাওয়াট করছেন, যৌক্তিকতা এই জন্য বোঝানোর সারা জন্য দেশে আপনি কি- উৎসব করবেন, না, আর লক্ষ লক্ষ লোক গ্রামের কোটি কোটি না না ব্যক্তি এক্ষেত্রে কি রামপালের যৌক্তিকতা বোঝানোর জন্য করা হয়েছে কোনো দুষ্ট ভ্যালিড লোকেরা বলছে যে এখন রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার কথা বলা হচ্ছে বলে এবার ঈদে সেই টেস্টটা দেওয়া হয়েছে। মানুষের কথা আচ্ছা আমরা একটু ফিরে আসছি আলোচনায় এই ধরনের কোনো তথ্য আইন ভাই আপনি পেয়েছেন সেটা? দুষ্ট লোকের কথা। আচ্ছা দুষ্ট লোকের কথাটাই এটা তো প্রায়োগিক একটা অভিযোগ। এই অভিযোগগুলো করতে করতেই বিএনপি বা যারা করে তারা অভ্যস্ত। আমি বেস্টার পাবলিক একটি চমৎকার কথা বলেছেন যে আমরা বিদ্যুৎ চাই, বিদ্যুৎ হোক যেভাবে, হ্যাঁ, কিন্তু এবং সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিই, বেস্টার পারপাস বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কুইক রেন্টাল বিদ্যুৎ হওয়ার আগে উনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন সচিবদেরকে, কুইক রেন্টালে যারা সাইন করবেন তাদেরকে ক্ষমতায় আসলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তাহলে আপনি যে বললেন যে বিদ্যুৎ হলে আমরা খুশি, আপনিও আছেন, এটা ঠিক না। জনগণ বিদ্যুৎ চায়, জনগণ বিদ্যুৎ চায়, ইটস ট্রু। কিন্তু তাহলে এখন বিদ্যুতের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ডেফিনেটলি জনগণের চাওয়ার বিপক্ষে। আর আপনি যেটা বললেন যে আমি এবার 3 দিন গ্রামে ছিলাম, আমি 3 দিন গ্রামে ছিলাম সাতকানিয়া, বাট হ্যাঁ এটা ঠিক যে বিদ্যুৎ গিয়েছে, কিন্তু আপনি যেভাবে বর্ণনা করছেন বিদ্যুৎ এক মুহূর্ত ছিল না বা হ্যাঁ ওরকম হয় না। সারাদিনে 24 ঘন্টায় 2-3 বার বিদ্যুৎ গিয়েছে, রাতের বেলা একটা বিদ্যুৎ গিয়েছে, হ্যাঁ বিদ্যুৎ গিয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে তার এটা বিদ্যুৎ যাবে না কেন? কারণ প্রতিদিন যে হারে চাহিদা বাড়তেছে ওটার দিকে একটু তাকান। ঢাকা শহরে একটা 16 তলা বিল্ডিং হলে 16টা ফ্ল্যাট, কথা কিন্তু মানুষ ভুলেই গিয়েছিল কিছুদিন থেকে, মানুষ কিন্তু হ্যাঁ ভুলে গিয়েছে একদমই হতো না। এখন তো প্রতিদিন যে হারে প্রতিদিন যে হারে আপনি চিন্তা করেন, আপনি ঢাকা শহরে বেরোন, আপনি দেখবেন চারপাশে একটা 16 তলা করে বিল্ডিং, এক একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট, তাহলে 66টা ফ্ল্যাট একটা বিল্ডিং এ। তার মানে একটা গ্রামের লোক একটা বিল্ডিং এ বসবাস করতেছে। আপনি একটা মার্কেটে যান, দেখবেন একটা মার্কেটে এত আলো, ওই মার্কেট একটা দোকানের আলো দিয়ে সম্ভবত একটা গ্রামকে আলোকিত করা যাবে। এটা তো বাড়তেছে। তাহলে এই তুলনায় যদি আমরা বিদ্যুৎ না বাড়াই তাহলে তো লোডশেডিং এর বিকল্পটা কি? এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেই তো মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতের জন্য এত মানে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন। এবং আমি একটা কথা মানে প্রত্যয়ের সাথে বলতে চাই, যেহেতু এটা যদি এমন হতো যে আমরা দেখিনি শুধু শুনেছি তাহলে বিশ্বাস করতাম, কিন্তু আমরা নিজের চোখে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল বলপুকুরিয়াতে, তার আশেপাশে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হয়নি। তাহলে সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে ক্ষতি হবে এটা আমি বিশ্বাস করতে বা মানতে রাজি নই। তাছাড়া সুন্দরবনের আরো অনেক কাছে রামপাল বিদ্যুতের আরো কেন্দ্রের আরো ভিতরে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, এটা নাইম ভাই খুব ভালো করে জানেন। এতদিন কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু পরিবেশের জন্য কম ক্ষতিকর নয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলি, নাইম ভাই হয়তো আমার সাথে একমত হবেন বা পারভেজ ভাই একমত হবেন যে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যেটার কোনো রিঅ্যাকশন নেই। আমরা যে অসুস্থ হলে জ্বর হলে মেডিসিন নিচ্ছি, এই মেডিসিনের কিন্তু একটা সাইড এফেক্ট আছে। তাই বলি কি আমি সুস্থ হওয়ার জন্য মেডিসিন খাবো না? এখন আপনি যে কথাটি বলেছেন যে আমাদের দেখতে হবে আমাদের অ্যাচিভমেন্টটা কি আর ক্ষতির পরিমাণটা কি, এই দুটোকে কম্বাইন করে আমি মনে করি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের ক্ষতির চেয়ে অ্যাচিভমেন্টের পরিমাণ অনেক অনেক বেশি হবে। এবং এটা নিয়ে যদি প্রয়োজন হয় আরেকটি প্রোগ্রাম করেন, আরো আলোচনা হতে পারে। নিশ্চয়ই একটা প্রশ্ন নিতে চাই আমি নাইম ভাইয়ের কাছে ফিরবো একটা প্রশ্ন নিয়ে। হ্যালো, আমাদের সাথে কে আছেন? হ্যাঁ, লাইনে আছে। জি বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যারাই রামপাল বিদ্যুতের বিরোধিতা করছেন, মানে তারা অন্য কোনো জায়গায় একটা কি ফিরে দিচ্ছে, অন্য কোন জায়গায় হতে পারে কিনা এই প্রশ্ন এই ধরনের। আচ্ছা অন্য কোনো জায়গার কথা বলেছেন, এই জায়গাটা করলে সুবিধা হয়,
আচ্ছা, এরকম কিছু ওরা বলেছে কিনা? ঠিক আছে। এরকম কিছু কেউ বলছে কিনা, অথবা যদি না বলে যারা বিরোধিতা করছে তারা বলে দিক যে আমাদের বিদ্যুৎ দরকার নেই, আমরা আমাদের কাছ থেকে লাইনটা কেটে দিয়ে আমরা সিলিন্ডার করি, বিদ্যুৎ সিলিন্ডার করি। তো উন্নয়নের বাধাগ্রস্ত হলাম। ঠিক আছে, আমরা আলোচনা একটু ফিরে আসি। নাইম ভাই, এই ক্ষেত্রে আপনি কিছু তথ্য যোগ করতে চাইছিলেন? আমি তার আগে একটা সেকেন্ড জি, বলি না, জি। সেটা হচ্ছে কি সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কি রামপালে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এবং যারা এটা নিয়ে বিরুদ্ধে তারা সবাই বলছে রামপালে না করে অন্য জায়গায় করেন। বাঁশখালীতে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য ওখানে জমির অধিগ্রহণের কাজে নামলেন তখন কিন্তু ওখানেও মারামারি হয়েছে। ওখানেও কিন্তু বলা হয়েছে, গ্রামের মানুষকে বলা হয়েছে এখানে যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয় সবার ক্যান্সার হবে, ফুসফুস ধ্বংস হয়ে যাবে, মানুষ বাঁচবে না, এক বছর পরে হাড় কঙ্কাল দেখা যাবে মানুষের, এরকম অপপ্রচার কিন্তু চালানো হয়েছে। সুতরাং যারা আজকে রামপাল নিয়ে বিরোধিতা করছেন, এমন না যারা রামপাল নিয়ে শুধু বিরোধিতা করছেন, ওরা টোটাল প্রজেক্টের বিরোধিতা করতেছেন কয়লা ভিত্তিক। আপনি কি খেয়াল করেছেন দুদিন আগে প্রাইভেট গাড়ি মুক্ত একটা দিবস পালন করা হয়েছে? আমি একদম অনেস্টলি কথা বলছি, যেটা এটা রাজনীতির বাইরে, আমরা যদি একদম সবকিছুই ভালো করে বিবেচনা করি তা আমাদের আধুনিকতার অনুষঙ্গ সবই আসলে সাইড এফেক্ট মানে প্রচন্ড রকম এটা সাইড এফেক্ট, মানে নিজের শারীরিক সাইড এফেক্ট, পারিবারিক জীবন আমাদের ভেঙে যাচ্ছে, আমাদের সন্তানরা কি থেকে কি হয়ে যাচ্ছে, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, মা বাবার খোঁজ খবর রাখে না, এখন বৃদ্ধাশ্রম গ্রামে গ্রামে তৈরি করতে হবে। চিন্তা করেন মানে কত ভয়ঙ্কর। এখন আমার মা বাবার কেয়ার নিব না আমি, তো এই জন্য তো তাহলে আধুনিকতাও আমাকে স্তব্ধ করে দিতে হবে। তাহলে আমাদের আধুনিক হওয়ার দরকার নাই, সবাই একসাথে থাকবে, আগের মতো অনাধুনিক থাকে। এগুলি খুব চ্যালেঞ্জিং। আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রয়োজন বিকল্প আছে কিনা। একটা প্রশ্ন উঠেছে যে তারা কেন বিকল্প দেখিয়েছে কিনা। আনুষ্ঠানিকভাবে আন্দোলনকারীরা দেখায় নাই, তবে যারা একটু মাঝামাঝি চিন্তা করতে চায় তারা দুই একজন দেখিয়েছে। খুলনার কাছাকাছি আরেকটা জায়গা তারা প্রস্তাব করেছে যে এটা একটা সম্ভাব্য জায়গা হতে পারে, যেখানে ওই যে নদী সংযোগটাও আছে সুন্দরবন থেকে আরেকটু বেশি দূরে, এরকম একটা প্রস্তাব। কিন্তু এটা কিন্তু আন্দোলনকারীদের না, আমি বলছি যে যারা একটু মাঝামাঝি চিন্তা করার চেষ্টা করে, এরকম আমি কোথাও কোথাও শুনেছি। তো এগুলি নিয়ে এক্সামিনেশন হতে পারে, এগুলি নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশটা এত ফিজিক্যালি ছোট, এত ডেন্স, যে বাংলাদেশে আসলে এটার একটা ইমিডিয়েট এফেক্ট থাকবে, কারণ আমরা তো ঘনবসতিত, আমাদের মানুষ খুব বেশি। তো এইরকম তো পৃথিবীর সবচাইতে ডেন্সিয়েস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। তো সুতরাং আপনি এটা কোথায় কি করবেন যেটার একটা এফেক্ট হবে না, কোথায় করবেন বলেন? তো এগুলি আপনি যদি ক্যালকুলেট করেন, এই যে মানে মানে মনে করেন যে জাহাজ চলে পানিতে, এটাও কিন্তু ক্ষতিকর অবশ্যই। আমি নিউ ইয়র্ক টাইমসে কয়েক মাস আগে লেখা পড়লাম যে আমরা যে ছোট্ট ছোট্ট ইয়ে করি না, পিঞ্চ করে ওই যে ব্লাড সুগার দেখি, আমরা এরকম করে করে মনে করি যে কিচ্ছু না, কিন্তু বলো যে এইটাও ন্যাচারাল বডির জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি যদি হিসেব করেন এটা প্রত্যেকটারই প্রতিক্রিয়া হচ্ছে। এখন আমরা আমার যে লাইফ, এখানে আমি চিন্তা করি যে নিত্য নৈমিত্তিক কাজটা এরকম করে করে একটু টেস্ট করে নিয়ে আমি যাতে আমার যে জাগতিক চ্যালেঞ্জ, আমি ভালো থাকার জন্য আমার এইটুকু জেনে রাখতে হবে, কিন্তু এটা একটা ইম্প্যাক্ট হচ্ছে আমার শরীরে। এবং আমি এখন আমার ভালো হতে যদি নিয়ে আসতাম, মানে পড়লে আপনি ভীত হয়ে যাবেন, সন্ত্রস্ত হয়ে যাবেন যে এটার ইম্প্যাক্ট কতটা হতে পারে। তো আমি এই জন্য বলছি যে এগুলি ডিফিকাল্ট, এগুলি চ্যালেঞ্জেস, কিন্তু আজকে যারা এই টেকনোলজি, এটা নতুন টেকনোলজি, এক্সপেন্সিভ টেকনোলজি আমাদেরকে গোছাতে চায়, একটা এক্সপেন্সিভ এনার্জি আমাদেরকে বাধ্য করতে চায় টু অ্যাডপ্ট, এটাও কিন্তু একটা পশ্চিমা আরেক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে এটার মাঝামাঝি, আমাদেরকে, আমি বিশ্বাস করি যে আমাদেরকে নতুন নতুন টেকনোলজিও নিতে হবে, কিন্তু আমাদের চাহিদাটা এমন যে একটা কস্ট এফেক্টিভ করার জন্য এই নানামুখী করতে হবে, এবং এটা দুনিয়ার সব দেশই করছে। সব দেশের সুযোগ একই রকম থাকে না। আমাদের দেশের জন্য যেমন আমরা জলবিদ্যুতের সুবিধাটা নাই, ভুটানের সেই জলবিদ্যুতের সুবিধা আছে, কিন্তু এই জলবিদ্যুৎ আবার 12 মাস একই প্রবাহ থাকে না, কারণ পানির আধারও ওরকম থাকে না।
আমরা শেষের দিকে পারভেজ ভাই বোধহয় কিছু না, আমি ক্লারিফিকেশন যেটা আসলে অ্যাড করতে চাই, প্রথম কথা হচ্ছে যে কুইক রেন্টালের যে কথাটা এসছে, কুইক রেন্টালের কুইক কনসেপ্ট, কুইক চুরি, এটা কিন্তু আমাদের দেশের প্রথম। এবং কুইক রেন্টাল নিয়ে আসলে আমার মনে হয় যে এখানে কেউ নাই এটা নিয়ে পক্ষ বিপক্ষে কথা না বলবে। তা আমার কথা হচ্ছে বিদ্যুতের বিরুদ্ধে বাংলাদেশের কোনো লোক আছে আমি খুঁজে পাবো না, পার্সোনালি আমার কাছে মনে হয়। আর আরেকটি কথা হচ্ছে যে পছন্দের জায়গাটা, যেমন আমি কেন বলছি যে আমরা রামপালটা নিয়ে কেন কথা বলছি, রামপালে আমিও কিন্তু বিকল্প প্রস্তাব নিয়ে কি কিছু আপনার বলবার আছে? এখানে আমি বলি, এখানে এই কথা, এই প্রস্তাবটা যিনি বলেছেন উনি কিন্তু একটু বায়াস হয়ে বলেছেন যে তারা কারেন্ট বন্ধ করে দেয়, হ্যান্ড করে দেয়। ইটস নট লাইক দ্যাট। এটা সভ্যতার কোনো অংশ হতে পারে। আপনাকেই চয়েস করতে হবে, বিকজ ইউ আর ইন ড্রাইভিং সিট। বিং এ হেড অফ দ্য গভর্নমেন্ট, বিং এ গভর্নমেন্ট ইজ ইউর জব টু ফাইন্ড আউট দ্য বেটার অ্যান্ড বেস্ট সলিউশন ফর দ্য পিপল। এটা আপনি আরেকজন দিকে ছুড়ে দিতে পারবেন না যে আমাকে পাল্টা বলেন দিকে কোনটা করবো। ইটস নট লাইক দ্যাট। আপনি যেহেতু রিপ্রেজেন্ট করছেন, আপনি সবাইকে অ্যাকোমোডেট করি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে করতে চান। এখন প্রশ্নটি হচ্ছে যে যারা এটা বিরোধিতা করছে তারাও তো ভুটান থেকে এসে, নেপাল থেকে এসে বা ইন্ডিয়া থেকে এসে বিরোধিতা করে আবার পালিয়ে যাচ্ছে না, তারা তো বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগের বা নেতা বা মন্ত্রী যারা বুঝতে পারছেন দিস ইজ গুড ফর দ্য নেশন, আর যারা বোকা, যারা বুঝতে পারছে না, তাদেরকে বোঝানোর কি কোনো কৌশল নেই? অবশ্যই দেয়ার ইজ এ সলিউশন। তো একটা ক্লাসের মধ্যে কোনো ছাত্র যদি কোনো পড়াশোনা কি করে, আমি আসি মানে যেই জনগোষ্ঠী বুঝতে পারছে না, হ্যাঁ। কেন বুঝতে পারছে না? অফকোর্স দেয়ার কুড টু রিজন। ওয়ান হচ্ছে যে তারা বুঝতে চাইছে না বলে বুঝতে চাচ্ছে না, আরেকটা হচ্ছে তাদের বোঝার মতো ক্যাপাসিটি নেই। তো যাদের বোঝার মতো এত ক্যাপাসিটি আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিয়েছেন, তাদের তো অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য বেশি দিয়েছেন। তো লেটস স্টার্ট দ্য ডায়ালগ। একটা ভালো একটা প্রজেক্ট হবে, বিদ্যুৎ হবে, এটা বিরোধিতা করার লক্ষ্য আমি মনে করি বাংলাদেশে আছে। বরং যে জায়গাটিতে গ্যাপ আছে সেখানে সেই এক্সপার্টরা কখনোই এখন পর্যন্ত সত্যিকার অর্থে যারা যারা এটার বিরোধিতা করছেন তাদেরকে ফেস করার মতো শক্তি বা সাহস তারা পাননি। তারা তারা পুলিশ প্রোটেকশনের কথা বলেছেন, সামনের সম্মানের কথা বলেছেন, কখনোই সত্যিকার অর্থে যেটা ডায়ালগ যেটা বলে, যারা চাচ্ছেন যে না লেটস সেভ দ্য সুন্দরবন, কেন আমরা সুন্দরবনকে আঘাত না করে একটা বিকল্প করতে পারি কিনা, আর যারা বলছেন না সুন্দরবনেই হতে হবে, এখানেই তো কনফ্লিক্টটা। কেন নাইম ভাই যেটা বললেন, যদি বিকল্প কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায়, রামপাল নিয়ে জায়গা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, সুন্দরবনটা নিয়ে কথা উঠছে। এই তো সুন্দরবনকে সেভ করে আপনি কিন্তু কম, আপনি যেখানেই করবেন না যেখানেই করবেন না, সুন্দরবন এক কথা না। 1971 সাল আর অন্য সাল এক কথা বললে হবে না, 1952 সাল 1953 সাল এক ভাই বললে হবে না। সুন্দরবন হচ্ছে আমার ইমোশনের জায়গা। ইউ ক্যান নট টাচ দ্যাট ইমোশন। আপনি ভালো যখন তখন আমাকে খোঁচাবেন, আমার উপর দিয়ে জাহাজ চালা দিবেন, পশ্চিম নদীতে পানি ফেলবেন, তারপর চিমনি দিবেন 900 ফুট, বলবেন কিছু হবে না, এইসব গল্প তো শুনতে চাই। কিন্তু আপনাদের প্রতিবাদের মধ্যে কি বিকল্প প্রস্তাব ছিল কোন লোকেশন নেই? বিকল্প প্রস্তাব এটা গভর্নমেন্ট তো করেছে, গভর্নমেন্ট সার্ভে করেছে, গভর্নমেন্ট সার্ভে করে বলেছে এই ক্ষতি হবে, বাট আমরা এর চেয়ে বেশি, নাইম বাজার বলে কস্ট এফেক্টিভ হইতে আমরা বেশি বিদ্যুৎ পাবো, বিদ্যুৎ বেশি পাবো, এটা নিয়ে কোনো কারো আপত্তি নেই। কিন্তু আমার কথাটি হচ্ছে যেহেতু কিছু সার্টেন পিপল ইনক্লুডিং ইউনেস্কো বলেছে, আমরা শেষের দিকে আমরা মনে হয় যে এখনো আমাদের সুযোগ আছে, আমরা একটু ভেবে আবার শুরু করতে পারি, সমস্যা কিছু।